তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ফিজিক্সের স্থির তড়িৎ চ্যাপ্টারটা পড়বো। চলো আমরা স্টার্ট করি। তো স্থির তড়িতের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের চার্জ। তো চার্জ সম্পর্কে ধারণা না নিয়ে আমরা যদি স্থির তড়িতে আগাই তাহলে আমরা খুব একটা কিছু বুঝবো না। তো প্রথমত আমাদেরকে জানতে হবে চার্জ কি জিনিস। আচ্ছা, তো চার্জের সংজ্ঞাটা যদি আমি দিই সেটা হচ্ছে যে কোনো পদার্থ সৃষ্টিকারী পদার্থ সৃষ্টিকারী কণাসমূহের কণাসমূহের মৌলিক বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলা হয়। আচ্ছা, মানে বুঝাইতেছে যে ধরো আমাদের আগে এটা বুঝতে হবে যে পদার্থ সৃষ্টিকারী কণা কয়টা। তো পদার্থ সৃষ্টিকারী কণা হচ্ছে আমাদের ইলেকট্রন আর হচ্ছে প্রোটন। ঠিক আছে? সো আমরা ইলেকট্রনের চার্জ কত ধরি? সেটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর প্রোটনের চার্জ ধরি হচ্ছে +1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জের মধ্যে পার্থক্য কত? এটার পার্থক্য হচ্ছে 0, মানে দুইটার চার্জই সমান। কিন্তু একটার আগে নেগেটিভ এবং একটার আগে পজিটিভ থাকায় অনেকে কনফিউজ হয়ে যায়। সো আসলে এটা হচ্ছে জাস্ট নাম দেওয়া হইছে। ঠিক আছে? সো এটা হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, উনি এটা আবিষ্কার করছিল যে ইলেকট্রনকে আমরা নেগেটিভ ধরবো এবং প্রোটনকে আমরা পজিটিভ ধরবো। আচ্ছা, যখন দেখা গেছে যে একটা ইলেকট্রন আর একটা প্রোটনকে কাছাকাছি আনা গেছে, তখন এরা একে অপরকে আকর্ষণ করা স্টার্ট করছে এবং যখন এদের একটা প্রোটনকে আরেকটা প্রোটনের সাথে অথবা একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনকে কাছে আনা গেছে, তখন দেখা গেছে কি যে এরা একে অপরকে বিকর্ষণ করা স্টার্ট করছে। তো তখন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বুঝতে পারলো যে কোনো একটা বস্তুর ভর ছাড়াও, বিশেষ করে এই ২ টা জিনিসের ভর ছাড়াও আরো কিছু একটা জিনিস আছে যেটা অনেক মৌলিক একটা বৈশিষ্ট্যকে ধারণ করে এবং এটাকেই সে চার্জ নাম দেয়। তো আমি আশা করি চার্জ জিনিসটা ক্লিয়ার হইছে। তো এই চার্জ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধুমাত্র পৃথিবীতে ইলেকট্রন আর প্রোটন, ঠিক আছে? ইলেকট্রন ও প্রোটনের চার্জ আছে। এছাড়া অন্য কোনো বস্তুর মধ্যে নিজস্ব কোনো চার্জ নাই। যদি বলে যে কোনো বস্তু চার্জিত, ধরো আমাদের কাছে একটা বস্তু আছে, এটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত। এর মানে বোঝায় যে ওই বস্তুটাতে প্রোটনের আধিক্য আছে। ঠিক আছে? এবং যদি বলে যে কোনো একটা বস্তুতে নেগেটিভ চার্জে চার্জিত, এর মানে হচ্ছে ওই বস্তুটাতে ইলেকট্রনের আধিক্য আছে। ঠিক আছে? সো এই জিনিসটা তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি মনে করি তোমরা চার্জের অনেক কিছুই বুঝে ফেলছো। ওকে। এবার আমরা যাব হচ্ছে আমাদের কোনো একটা বস্তুতে যদি চার্জের পরিমাণ নির্ণয় করতে হয় ওইটা কিভাবে করব সেটা দেখব। চলো। তো চার্জের পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র আছে। এই সূত্রটা সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া রাখা লাগবে। এই সূত্রটা হচ্ছে, আমি তোমাদেরকে যদি বলি যে বস্তুতে চার্জের পরিমাণ, কোন বস্তুতে চার্জের পরিমাণকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। ধরো কিউ দ্বারা আমরা প্রকাশ করি। আচ্ছা। সো এই কিউ এর মানটা কত? কিউ এর সূত্রটা কি? সেটা হচ্ছে যে কিউ ইজ ইকুয়াল টু এন ই। আচ্ছা, এই ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, যেটা কিনা
1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। পজিটিভ নেগেটিভ নাও ধরলেও বেড়া নাই। আর n হচ্ছে আমাদের একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, আর কিউ হচ্ছে বস্তুর মোট চার্জ। এখন আমরা যেহেতু n এর মান লিখছি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ধরো n এর মান যদি 1/10 অর্থাৎ 0.1 হয়, এটা অসংজ্ঞায়িত, অথবা ধরো যে 0.16 মানে ভগ্নাংশ হতে পারবে না n এর মান। n এর মান পজিটিভ পূর্ণ সংখ্যা, যেমন n এর মান হইতে পারে, ধরো আমরা যদি লিখি 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, এরপরে মনে করো অসীম পর্যন্ত। হ্যাঁ, মনে করো 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, মানে যা যা আছে এর উপর সব হইতে পারে, বাট ভগ্নাংশ হইতে পারবে না। ঠিক আছে? তো এখান থেকে আমাদেরকে ধরো একটা প্রশ্ন দিছে। ধরো আমি একটা তোমাদেরকে প্রশ্ন দেই, দেখি তোমরা কি বুঝছো জিনিসটা। সেটা হচ্ছে তোমার, ধরো একটা বস্তুর চার্জ, কোন বস্তুর চার্জ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 19, এটা কি সম্ভব কিনা, সম্ভব কি না। সেরকম প্রশ্নের উত্তরে আমরা ফার্স্টে দেখবো যে তো কিউ দেওয়া আছে কত, 3 ইন্টু 10 ইনভার্স 19, এবং ইলেকট্রনের চার্জ কত, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। এখন আমাদেরকে বলছে কি যে এটা কি সম্ভব কিনা। তো তখনই সম্ভব হবে যদি আমাদের n এর মানটা একটা পজিটিভ পূর্ণ সংখ্যা আসে। তো আমরা যদি এখানে n এর মানটা বের করি, n ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ই, অর্থাৎ 3 ইন্টু 10 ইনভার্স 19 বাই হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। তো এটার মান হয় হচ্ছে আমাদের কত, 1.875। এখন এটা কিন্তু একটা তোমার ভগ্নাংশ বা দশমিকে আসছে। আমরা যদি এখানে দশমিকটাকে 3 ঘর পিছিয়ে নিয়ে যাই, তাহলে আমরা পাই হচ্ছে এটা। সো আমরা এখান থেকে বুঝতে পারছি এটা হচ্ছে একটা তোমার দশমিক। সো আমরা বলতে পারি যে এটা সম্ভব না। ঠিক আছে, এটা সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা। তো এরপরে আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী একটা কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা তোমাদেরকে বোর্ডে এই টপিক থেকে এরকম ভাবে পেঁচাইতে পারে কোয়েশ্চেন। ধরো বলল যে কোন বস্তুর কোন বস্তুর চার্জ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটা কি পসিবল কিনা, এরকম কোয়েশ্চেন দেয় এমসিকিউতে, নিচের কোনটি সত্য। আচ্ছা, তো আমরা দেখি যে n এর মানটা বের করব। n এর মানটা হচ্ছে কিউ বাই ই। আচ্ছা, সো এটা হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বাই হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। তো এখান থেকে আমরা n এর মানটা পাচ্ছি কত, আমরা যদি দেখি আমাদের n এর মানটা আসতেছে আমাদের 1.125 ইন্টু 10 টু দি পাওয়ার 22। আচ্ছা, তার মানে অনেকেই বলবে যে এটা পসিবল না, এটা একটা ভগ্নাংশ আসছে। আচ্ছা, আমি তোমাকে যদি বলি এটা ভগ্নাংশ না, এটা একটা পূর্ণ সংখ্যা, কিভাবে, চলো আমরা দেখি। ধরো আমরা এই দশমিক তিনটাকে যদি ডানে সরাই দিই, তাহলে 1125 ইন্টু 10 টু দি পাওয়ার 19, অর্থাৎ আমরা বলতে পারি যে 1125 ইন্টু 19টা শূন্য, 000, ধরো এরকম 19টা শূন্য। তো এটা কিন্তু একটা আমাদের পূর্ণ সংখ্যা। ঠিক আছে,
তো পূর্ণ সংখ্যা যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এটা পসিবল। ঠিক আছে? সো কোয়েশ্চেনে কিন্তু দশমিক দেখেই মানে আগে ডিসাইড করা যাবে না যে এটা কি পসিবল না। আমাদেরকে আগে দশমিকটাকে ডানে সরায় দেখতে হবে যে এটা কি পূর্ণ সংখ্যা নাকি এখানে স্টিল দশমিকটাকে ডানে সরাইলে আমাদের একটা ভগ্নাংশ আসে। সো এভাবে করে আমাদেরকে কিন্তু এই কোয়েশ্চেন গুলাকে অ্যাপ্রোচ করতে হবে। কারণ হুটহাট করে ডিসিশন নিলে কোয়েশ্চেনটা ভুল হইতে পারে। সো আমরা বলতে পারি যে এটা পসিবল। আচ্ছা। তো এখান থেকে আমাদের সর্বোচ্চ গেলে এরকম টাইপের কোয়েশ্চেনই করতে পারে। এর বাইরে আর কোন কোয়েশ্চেন আমি আজ পর্যন্ত দেখি নাই করতে। এবার আমরা দেখব হচ্ছে আমাদের বৈদ্যুতিক আবেশ। বৈদ্যুতিক আবেশ এর মানেটা কি? এর মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা চার্জহীন বস্তু আছে এটা। এখন তুমি কি করলা যে কোনো একটা চার্জিত বস্তু, এখানে এটা পজিটিভ আর নেগেটিভ এটা ডাজন্ট ম্যাটার আপাতত। চার্জিত বস্তুকে এর কাছাকাছি আনলা। তো ফলে এটাও একটা চার্জিত বস্তুতে পরিণত হলো। ঠিক আছে? আমরা তখন বলতে পারি যে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বৈদ্যুতিক আবেশ। অর্থাৎ কোনো একটা নিরপেক্ষ বস্তুকে চার্জ নিরপেক্ষ বস্তুকে চার্জিত বস্তুর মানে কাছাকাছি আনলে যদি ওই নিরপেক্ষ বস্তুটা কোনো চার্জ লাভ করে তাহলে আমরা বলতে পারি যে এটা একটা বৈদ্যুতিক আবেশ প্রক্রিয়া। ঠিক আছে? তো আশা করি আমি বুঝাতে পারছি। তো এবার আমরা দেখব যে কিভাবে এই প্রক্রিয়াটা কাজ করে। ঠিক আছে? ধরো আমাদের কাছে একটা নিরপেক্ষ বস্তু আছে, চার্জ নিরপেক্ষ বস্তু। এই হচ্ছে আমাদের একটা চার্জ নিরপেক্ষ বস্তু যেটাকে আমরা ধরো একটা এরকম সাদা একটা চার্জ নিরপেক্ষ বস্তু আমাদের কাছে আছে। ঠিক আছে? চার্জ নিরপেক্ষ বস্তু মানে কি যে কয়টা ইলেকট্রন আছে সে কয়টা প্রোটন আছে। ঠিক আছে? আর ধরো এখন আমরা কি করলাম? এখানে একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তুকে এর কাছে নিয়ে আসলাম। ঠিক আছে? পজিটিভ চার্জের চার্জিত বস্তুকে এর কাছে নিয়ে আসলাম। আচ্ছা। সো আমি কি বলছিলাম যে নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ বস্তু বলতে বোঝায় যেই কয়টা পজিটিভ চার্জ আছে ঠিক সেই কয়টা নেগেটিভ চার্জও আছে। তো ধরো এখানে ৬ টা একটা মানে ৩ টা পজিটিভ চার্জ আর ৩ টা নেগেটিভ চার্জ আছে। আচ্ছা। তাইলে আমি বলতে পারি যে এখন পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করবে। অর্থাৎ নেগেটিভ চার্জগুলা এখানে চলে আসবে এবং পজিটিভকে বিকর্ষণ করে এখানে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা। সো এখন ঘটনাটা কি হবে দেখো যে এই নেগেটিভ চার্জগুলা কিন্তু পজিটিভ চার্জের আকর্ষণে এখানে আবদ্ধ অবস্থায় থাকবে। সো এটাকে আমরা বলব হচ্ছে আবদ্ধ চার্জ। খুবই ইম্পোর্টেন্ট। এবং এটা কিন্তু দেখো এখানে ওরা কিন্তু ফ্রি চার্জ মানে ওরা কিন্তু মুভ করতে পারে চাইলে। ঠিক আছে? এখান থেকে এখানে মুভ করতে পারবে। এবার আমরা কি করলাম? এবার আমরা একটা তারের সাহায্যে ভূমির সাথে একে কানেক্ট করে দিলাম। ঠিক আছে? এখন আমরা একটা জিনিস জানি কিনা যে ভূমির যে বিভব এটা হচ্ছে ০। ঠিক আছে? এবং আমাদের এখানে যেহেতু একটা চার্জ জমা হয়েছে তার মানে এখানেও কিন্তু আমাদের একটা বিভব তৈরি হয়েছে। বাট এটা ডেফিনিটলি 0 র থেকে বড়। ঠিক আছে? সো আমরা এটা বলতে পারি এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ আর এটা হচ্ছে আমাদের লো ভোল্টেজ। ঠিক আছে? আচ্ছা। তো তাই যদি হয় তাহলে একটা জিনিস তোমরা চিন্তা করবা সেটা হচ্ছে যে আমরা জানি যে এখান থেকে ইলেকট্রন সর্বদা লো লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে প্রবাহিত হয়। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এখান থেকে নেগেটিভ চার্জ আসা স্টার্ট করবে এই বরাবর। নেগেটিভ চার্জ। ঠিক আছে? এখন কতক্ষণ পর্যন্ত আসবে এটা ম্যাটার করে। এখন ধরো এখানে ৩ টা পজিটিভ চার্জ আছে। সো ধরো আমাদের
প্রথম নেগেটিভ চার্জটা আসবে এবং আমাদের এখানে প্রথম পজিটিভ চার্জটাকে নাকচ করে দিবে। এভাবে নাকচ করে দিবে। তারপরে দ্বিতীয় নেগেটিভ চার্জটা আসবে। এবার দ্বিতীয় চার্জটাকে নিউট্রাল করে ফেলবে। তৃতীয় নেগেটিভ চার্জটা আসার পরে তৃতীয় পজিটিভ চার্জটাকে নিউট্রাল করে ফেলবে, ফলে এখানে আর কোনো চার্জই থাকবে না। ঠিক আছে? এবার দেখো আমাদের কিন্তু পজিটিভ চার্জগুলো নিউট্রালাইজ হয়ে গেল। এখন আমরা যদি সরি, এখন আমরা যদি ধরো এই যে এইটাকে তোমাদের এই যে এটাকে এভাবে সরায় নিয়ে আসি এই জায়গায়। হুম? তখন এই পজিটিভ চার্জের বারটাকে আমরা যদি দূরে সরায় দেই, তাহলে এই আবদ্ধ চার্জগুলা কিন্তু আবারও পুরা বস্তুর মধ্যে ছড়ায়া পড়বে। ঠিক আছে? এভাবে করে। তো বস্তুর মধ্যে যখন ছড়ায় পড়বে, এবার আমরা দেখতেছি কি বস্তুটা কিন্তু কি হলো, একটা নেগেটিভ চার্জে চার্জিত হইল। ঠিক আছে? নেগেটিভ চার্জে চার্জিত বস্তু। ঠিক আছে? সো আমরা বলতে পারি এখান থেকে যে আমরা একটা নিউট্রাল বস্তুকে, দেখো শুরুতে বস্তুটার কোনো চার্জ ছিল না। মানে চার্জ মানে যে কয়টা পজিটিভ ছিল সেই কয়টা নেগেটিভ ছিল। বাট এখন আমরা একটা বস্তুকে নেগেটিভ চার্জে চার্জিত করছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখতে পারলাম যে আমরা একটা নিউট্রাল বস্তুকে কিভাবে পজিটিভ বস্তু সরি নেগেটিভ বস্তুতে চার্জিত করলাম। ঠিক আছে? ঠিক সেমন এখন আমরা এখান থেকে একটা ডিসিশন নিতে পারি যে যদি আমরা একটা নিরপেক্ষ বস্তুকে, ধরো এ হচ্ছে একটা নিরপেক্ষ বস্তু, আর এ হচ্ছে ধরো একটা আমাদের পজিটিভ বস্তু। হ্যাঁ? যদি আমরা নিরপেক্ষ বস্তুটাকে পজিটিভ বস্তুর কাছাকাছি আনি, তখন আমরা কিন্তু এই নিরপেক্ষ বস্তুটাকে নেগেটিভ চার্জে চার্জিত করতে পারবো। ঠিক তেমনই আমরা যদি উল্টা কাজটা করি, ধরো যে এখানে একটা নেগেটিভ চার্জ এবং এখানে ধরো একটা, এটা হচ্ছে নিউট্রাল। এখন আমরা এখানে কি করলাম, এখানে একটা নেগেটিভ চার্জে চার্জিত বস্তুকে আনলাম। এই হচ্ছে আমাদের নেগেটিভ চার্জে চার্জিত বস্তু। তখন আমরা দেখব যে এটা পজিটিভ চার্জে চার্জিত হইছে। সো আমরা বলতে পারি যে বৈদ্যুতিক আবেশ প্রক্রিয়ায় যদি আমরা মানে কোনো চার্জিত বস্তুকে নিরপেক্ষ বস্তুর কাছাকাছি আনি, তাহলে নিরপেক্ষ বস্তুটা ওই চার্জিত বস্তুর বিপরীতধর্মী চার্জে পরিণত হবে। আচ্ছা, এ হচ্ছে আমাদের ওভারঅল তড়িৎ আবেশের ব্যাপারটা। এবার আমরা দেখব যে ঘর্ষণের মাধ্যমে কিভাবে আমরা স্থির বিদ্যুৎ তৈরি করতে পারি। চলো আমরা দেখি। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব ঘর্ষণের মাধ্যমে। ঘর্ষণের মাধ্যমে স্থির বিদ্যুৎ তৈরি। কিভাবে দেখবো আমরা এটা? দেখো, ধরো আমাদের কাছে একটা গ্লাস আছে, গ্লাসের বার। ঠিক আছে? এটা হচ্ছে একটা গ্লাসের বার। এটাকে আমরা গ্লাস বললাম। এবং আমাদের কাছে এখানে একটা রেশমি কাপড় আছে, রেশমের কাপড়। কালারটা হলুদ করি এবং এখানে আমরা একটা, আচ্ছা, রেশমি কাপড় আছে আমাদের। ঠিক আছে? এখন এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে রেশমি কাপড়ের ইলেকট্রন আসক্তি বেশি। ইলেকট্রন আসক্তি বেশি থাকার মানে হচ্ছে যে ওইটা ইলেকট্রনকে মানে বেশি আকর্ষণ করে। মানে ইলেকট্রন নিয়ে নেয়। নিজে নেগেটিভ হবে, অন্যকে পজিটিভ বানাবে। তো যখন তুমি
এই রেশমি কাপড়টা দিয়া তুমি এভাবে করে ঘষবা, তখন দেখবা কি যে কিছুক্ষণ পরে এখানের যে গ্লাসের যে নেগেটিভ চার্জগুলো ছিল সেটা এখানে চলে গেছে। ঠিক আছে? কারণ আমি কি বলছি যে রেশম ইলেকট্রন আসক্তি বিষয়, অর্থাৎ সে নেগেটিভ চার্জগুলোকে নিয়ে নিছে এবং নেগেটিভ চার্জ যদি কোনো একটা বস্তু নিয়ে নেয় তাহলে কিন্তু তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, অর্থাৎ পজিটিভ চার্জের আধিক্য দেখা যায়। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পারলাম যে ২ টা চার্জ নিরপেক্ষ বস্তু যখন আমরা ঘর্ষণ করলাম তখন একটা পজিটিভ চার্জে চার্জিত হলো এবং আরেকটা নেগেটিভ চার্জে চার্জিত হলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘর্ষণের মাধ্যমে স্থির বিদ্যুৎ তৈরির উপায়। সো এখান থেকে সাধারণত খুব একটা কোয়েশ্চেন আসে না, বাট তাও আমি পড়ায় দিলাম। কারণ হচ্ছে যদি কোয়েশ্চেন চলে আসে কখনো যাতে তুমি অ্যান্সার করতে পারো। এবার তোমার কাজ হচ্ছে জাস্ট বইটা খুলে এই জিনিসগুলো একটু রিডিং করবা, তাইলেই দেখবা তুমি খুব ইজিলি যেকোনো কোয়েশ্চেনের অ্যান্সারই করতে পারতেছো। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে কুলম্ব বল। ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের কুলম্ব বল। আচ্ছা, তো কুলম্ব বলটা আসলে কি বলে সেটা আমরা এখন বুঝবো। ধরো আমাদের কাছে একটা চার্জ আছে। ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে Q1 আর এটা হচ্ছে আমাদের Q2 চার্জ। ওকে। তো এটা ধরো যেটা সেটা পজিটিভ Q1 আর এটা হচ্ছে একটা পজিটিভ Q2। ওকে। এবং এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে D। আচ্ছা, D। ডিসটেন্স হচ্ছে D। ওকে? ভালো। সো এখন আমরা কি জানি যে একটা পজিটিভ বস্তু আরেকটা পজিটিভ বস্তুকে অবশ্যই বিকর্ষণ করবে। তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই Q1 Q2 কে এই বরাবর বিকর্ষণ করবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আ F1, F1 বলে Q1 Q2 কে বিকর্ষণ করবে। Q2 আমাদের Q1 কে F2 বলে বিকর্ষণ করবে। আচ্ছা, আমরা এতটুকু বুঝতে পারলাম এখানে। সো এখন জিনিসটা হবে কি, আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন করি যে ধরো Q1 Q2 থেকে বড় অথবা Q1 is less than Q2 অথবা Q1 is equal to Q2। এখন আমাকে বলো যে এই ক্ষেত্রে কি F1 is greater than F2 এটা সঠিক? নাকি হচ্ছে F1 is less than F2 এটা সঠিক? নাকি F1 is equal to F2 এটা সঠিক? কখন কোনটা সঠিক হবে? তো তুমি যদি বলে থাকো যে তিনোটাই ৩ ক্ষেত্রে সঠিক, জাস্ট চিহ্নগুলা সেম দেখে, তাহলে তুমি একটা ভুল করছো। মনে রাখবা যে এই যে বিকর্ষণ বলটা আছে এটা হচ্ছে একটা ক্রিয়া প্রতিক্রিয়া বল। এই F1 এর প্রতিক্রিয়া হচ্ছে এটা। ঠিক আছে? বা F2 যদি ক্রিয়া হয় তাহলে F1 হচ্ছে প্রতিক্রিয়া। আর আমরা জানি নিউটনের প্রতিক্রিয়ার সূত্রটা কি? নিউটনের প্রতিক্রিয়ার সূত্র বলা হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল, ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান একই হয় কিন্তু দিক বিপরীত হয়। মানে একে অপরের ১৮০ ডিগ্রি উল্টা। সো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে সবসময় আমাদের এই F1 F2 সমান হবে। এটা আকর্ষণ বল হোক, বিকর্ষণ বল হোক, we don't care, সবসময় আমাদের F1 F2 এটা সত্য হবে। এটা অলওয়েজ। আচ্ছা। তো এবার যদি আমরা এটা বুঝে থাকি, এবার আমরা দেখব হচ্ছে আমাদের কুলম্বের সূত্রটা। ঠিক আছে? তো কুলম্বের সূত্রটা আসলে আমাদেরকে কি বলে? কুলম্বের সূত্র আমরা এখানে দেখব। সেটা হচ্ছে ধরো এই F1 আর F2 যেহেতু সেম বল, আমরা এটাকে F হিসেবে কাউন্ট করতেছি। ঠিক আছে? ২ টা যেহেতু সেম তাহলে আমরা এটাকে F হিসেবে কাউন্ট করতেছি। ঠিক আছে? সো আমরা
যে একটু আগে, আচ্ছা এখানে লিখি আমি, না লিখি এখানেই লিখি আমি, জায়গা আছে এখানে লিখে ফেলি। তো আমরা এখানে দেখছি যে এই F1 আর F2 সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে, আমরা এখানে একটা দাগ দিই। তো আমরা এখান থেকে বলতে পারি যে F1 ইজ ইকুয়াল টু F2, এটাকে আমরা তাহলে F হিসেবে চিন্তা করি, যেহেতু দুইটাই সেম তাহলে আমরা দুইটাকে একটা কমন F হিসেবে চিন্তা করি, যাতে আমাদের হিসাব করতে সুবিধা হবে। তো প্রথমত হচ্ছে এই F Q1 আর Q2 এর গুণফলের সমানুপাতিক যখন D কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ মধ্যবর্তী দূরত্বটা কনস্ট্যান্ট থাকে তখন, এবং F হচ্ছে D স্কোয়ারের ব্যস্তানুপাতিক যখন হচ্ছে আমাদের Q1 Q2 টা কনস্ট্যান্ট থাকে। আচ্ছা, এখন আমরা এই দুইটাকে যদি কম্বাইন করি তাহলে আমরা পাই হচ্ছে F ইজ ইকুয়াল টু, এখন আমরা যদি সমানুপাতিক চিহ্ন সরাচ্ছি তাহলে আমাদেরকে ডেফিনেটলি একটা তোমার কনস্ট্যান্ট আনতে হবে, এটাকে আমরা কে কনস্ট্যান্ট ধরলাম, কে Q1 Q2 বাই D স্কোয়ার, অর্থাৎ কুলম্বের বলটা আমাদেরকে বলে যে দুইটি বিন্দুর আধানের গুণফলের সমানুপাতিক এবং আমাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে আমাদের কুলম্ব বলের মেইন সূত্র। এখন এখানে আসে হচ্ছে আমাদের কে, কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের মাধ্যম ভেদে পরিবর্তন হয়, পরিবর্তনশীল। ওকে, আচ্ছা, তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে কে এর ব্যাপারে একটু স্টাডি করতে হবে। সো সবসময় মাথায় রাখবা যে বায়ু মাধ্যমে অথবা শূন্য মাধ্যমে, ঠিক আছে, শূন্য মাধ্যমে কে হচ্ছে আমাদের কত, 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখে থাকি 1/4 পাই ইপসাইলন নট। আচ্ছা, এই ইপসাইলন নটটা কি? এটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা, ঠিক আছে, শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। আচ্ছা, সো এখান থেকে আমরা যদি ফাইনালি কনক্লুশনে আসি, আমাদের কুলম্ব বলের যে মেইন সূত্র সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার। তো এই সূত্রটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই থ্রু দ্য চ্যাপ্টার, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ কোয়েশ্চেন হচ্ছে এটা, সূত্র হচ্ছে এটা। এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এবং এখান থেকে বারবার বারবার কোয়েশ্চেন আসে, রিপিটেটিভলি প্রশ্ন আসতেই থাকে। আচ্ছা, তো এই সূত্রটা মাথায় রাখতে হবে। এবার আমরা যাব হচ্ছে আমাদের, এবার আমরা যাব হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য, আরেকটা ইম্পর্টেন্ট টপিক তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। চ্যাপ্টার হেডিং আমরা দিয়ে ফেলি তড়িৎ প্রাবল্য। ওকে, তড়িৎ প্রাবল্য হচ্ছে এটা, এটাকে আমরা ই দ্বারা ডিনোট করি, অর্থাৎ এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ই। এখন তড়িৎ প্রাবল্যের সংজ্ঞাটা কি? এটা হচ্ছে কোন ক্ষেত্র চার্জের সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে, সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে আমাদের 1 কুলম্ব চার্জ, পজিটিভ 1 কুলম্ব চার্জ ডেফিনেটলি, যে বল অনুভব করে
অনুভব করে তাকে তড়িৎ প্রাবল্য বলা হয়। তড়িৎ প্রাবল্য বলা হয়। আচ্ছা, তো আমরা যদি এখানে চিন্তা করি ব্যাপারটা, যে তড়িৎ প্রাবল্যের জন্য আমাদের কয়েকটা জিনিস দরকার, সেটা হচ্ছে একটা ক্ষেত্র চার্জ। ধরো এটা হচ্ছে একটা ক্ষেত্র চার্জ, এটার মান হচ্ছে পজিটিভ কিউ। ঠিক আছে, এখন ধরো আমরা এখানে ক্ষেত্র চার্জ থেকে ধরো কিছু দূরে, ধরো এই যে এই পয়েন্টটা আমরা ধরো পি পয়েন্ট চিন্তা করি, আমরা এই পি পয়েন্টে আমরা তড়িৎ তড়িৎ প্রাবল্য বের করতে চাই। ঠিক আছে, এখন আমরা ধরো এখানে একটা পজিটিভ কিউ চার্জ আছে। ঠিক আছে, আচ্ছা, পজিটিভ কিউ চার্জ থাকলে আমরা এখান থেকে বলতে পারি যে, দেখো এখানে বলছে কি যে বল, এটা কিন্তু কুলম্ব বল বাই দ্য ওয়ে। তো আমরা এখান থেকে বলতে পারি, এটা যদি ডি হয় তাহলে আমরা বলতে পারি যে এফ হচ্ছে আমাদের কে ইন্টু কিউ, ছোট হাতের কিউ বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে কিউ চার্জ আমাদের এখানে এফ পরিমাণ বল অনুভূত করে, এবং এটা হচ্ছে পজিটিভ কিউ কুলম্ব চার্জ, এবং পজিটিভ 1 কুলম্ব চার্জ ডেফিনেটলি আমাদের এখানে এফ বাই কিউ কুলম্ব, এফ বাই কিউ নিউটন বল অনুভব করে। অর্থাৎ আমরা কি বলছিলাম, দেখো 1 কুলম্ব চার্জ যে বল অনুভব করে, সো এটাই কিন্তু 1 কুলম্ব চার্জ যে বল অনুভব করে সেটার মান, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, সরি, এফ বাই কিউ। ঠিক আছে, সো আমরা এখান থেকে লিখতে পারি যে কে ইন্টু কিউ বাই কিউ, ছোট হাতের কিউ ডি স্কোয়ার বাই কিউ। এখন আমরা যদি এই কিউ আর এই কিউ কে কেটে দিই তাহলে আমরা ই এর মানটা পাই হচ্ছে কিউ বাই ডি স্কোয়ার, অথবা কিউ ইন্টু 1/d²। দেখো এ হচ্ছে Q1 আর এ হচ্ছে Q2। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের সূত্র। অর্থাৎ আমরা যদি কোনো একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করতে চাই তাহলে আমাদেরকে ওই পয়েন্টে একটা পজিটিভ 1 কুলম্ব চার্জ ইমাজিন করতে হবে, তাইলেই আমরা ওই পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্য বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটার এককটা বলতে হবে, এটার এককটা হচ্ছে নিউটন পার কুলম্ব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের সূত্র। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে আমাদের আরেকটা জিনিস বলা থাকতে পারে যে, ধরো তড়িৎ প্রাবল্য দেয়া আছে, তড়িৎ প্রাবল্য, সরি, প্রাবল্য গিভেন, এখানে আমাদেরকে বলছে কি কুলম্ব বলের মান বের করতে, কুলম্ব বলের মান। আচ্ছা, তো আমরা কি বলছিলাম যে পজিটিভ কুলম্ব চার্জ এখানে এফ নিউটন বল অনুভব করে, অর্থাৎ পজিটিভ 1 কুলম্ব চার্জ এখানে ডেফিনেটলি কত, এফ বাই কিউ নিউটন চার্জ, অথবা হচ্ছে ই ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই। ঠিক আছে, সো এই সূত্রটা একটু মাথায় রাখতে হবে, যদিও আমরা একটু আগে দেখছি এটা, বাট এখানে অনেক সময় দিতে পারে আমাদেরকে ডিরেক্টলি করতে, তো আমরা এভাবেই জিনিসটাকে একটু খেয়ালে রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দেখবো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের মাঝখানেই আসে। যে ধরো দুইটা বিন্দু আছে, এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ধরো যে আমাদের কাছে দুইটা চার্জ আছে, এ হচ্ছে একটা চার্জ আর এ হচ্ছে আরেকটা চার্জ। ওকে, চার্জটাকে দূরে রাখি একটু। এখন এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের দেয়া আছে, এটা হচ্ছে ডি। এখন আমরা বললাম যে এটা হচ্ছে পজিটিভ Q1 আর এটা হচ্ছে পজিটিভ Q2। আচ্ছা, এখন আমরা বললাম যে ধরো এই Q1 আর Q2 এর মাঝখানের কোনো একটা জায়গায় আমরা একটা
1 কুলম্বের চার্জকে বসায় দিলাম। ঠিক আছে? এখন আমাদেরকে বলছে যে এখানে আমরা বুঝতে পারতেছি একটা জিনিস যে এই Q1 1 কুলম্বকে এই বরাবর বিকর্ষণ করবে, এতটুকু তো তোমরা বুঝতেই পারছো আশা করি। কারণ হচ্ছে পজিটিভকে বিকর্ষণ করবে F1 বলে। আবার Q2 কিন্তু Q1 1 কুলম্বকে এই বরাবর বিকর্ষণ করবে। এটা হচ্ছে 1 কুলম্বকে। আচ্ছা, এটা হচ্ছে F2 ফাইন। এখন আমরা ধরলাম যে F1 এবং F2 এবং আরেকটা জিনিস আমরা ধরে নিলাম, ধরো এটাকে যদি আমরা x ধরি তাহলে এটাকে ধরবো হচ্ছে আমরা b মাইনাস x। ভালো। তো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের F1 হচ্ছে কত? এই যে Q1 ইন্টু 1 বাই হচ্ছে আমাদের d স্কোয়ার। এটা হচ্ছে একটা সূত্র, এখান থেকে আমরা পাইলাম। ওকে। এবং আরেকটা হচ্ছে আমাদের Q2 ইন্টু 1 বাই, সরি এটা d না x, সরি এক্সট্রিমলি সরি, x স্কোয়ার, এটা হচ্ছে d মাইনাস x এর উপর হোল স্কোয়ার। আচ্ছা, আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো যে যেহেতু দুইটা বল বিপরীতমুখী তাহলে আমরা বলতে পারি যে F1 আর F2 যদি সমান হয়, F1 এবং F2 যদি সমান হয় তাহলে এদের লব্ধি শূন্য হবে, কারণ দুইটা বিপরীতমুখী আছে। আমরা বল চ্যাপ্টারে পড়ছিলাম যে F1 কোন দুইটা ফোর্স বিপরীতমুখী থাকে এবং এদের মান যদি সমান হয় তাহলে এদের লব্ধি বল শূন্য হয়। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এটা হইলে আমরা বলতে পারি যে লব্ধি বল শূন্য। আচ্ছা, আমরা একটা জিনিস পড়ছি না একটু আগে, E is equal to হচ্ছে কি F বাই কিউ, অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে চার্জের মান কিন্তু আমরা পরিবর্তন করতেছি না। সো আমরা বলতে পারি যে E সমানুপাতিক F, অর্থাৎ E এর মান, F এর মান বাড়লে আমাদের E এর মান বাড়বে, F এর মান কমলে E এর মান কমবে, আর F এর মান যদি শূন্য হয় তাহলে E এর মানও শূন্য হবে। তো আমরা দেখতেছি এখানে আমাদের লব্ধি বলটা শূন্য, তাইলে এই কন্ডিশনে আমাদের তড়িৎ প্রাবল্য কিন্তু শূন্য হবে। ঠিক আছে? তড়িৎ প্রাবল্য এটাও কিন্তু আমাদের 0 হবে। আচ্ছা। তো আমরা এখান থেকে বলতে পারি যে F1 মাইনাস F2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা। তাইলে আমরা এখান থেকে বলতে পারি F1 ইজ ইকুয়াল টু F2। আচ্ছা। এবার আমরা Q1 ইন্টু 1 বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের Q2 ইন্টু 1 বাই d মাইনাস x এর উপর হোল স্কোয়ার। অতএব আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে x ইজ ইকুয়াল টু হচ্ছে d বাই রুট ওভার Q2 বাই Q1 প্লাস 1। এখন এই x এর মানটা আমরা কেন বের করলাম? প্রশ্ন আসতে পারে না, x এর মানটা আমরা এতক্ষণ যে কষ্ট করে বের করলাম এটার কারণটা কি? আচ্ছা, এই x টা বোঝায় হচ্ছে, আমি যদি তোমাদেরকে একটু জিনিসটা এখানে বুঝাই, x টা কি বোঝায়? সেটা হচ্ছে যে ধরো যে দুটি পজিটিভ চার্জের মাঝখানে x দূরত্বে প্রথমত কুলম্ব বল শূন্য হবে। ঠিক আছে? বা লব্ধি বল যাই হোক এটা শূন্য হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা। তো এই ২ টা জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং এখানে দেখো যে একটা জিনিস x হচ্ছে কি বুঝাইছে যে
দুটি পজিটিভ চার্জ, এটা কিন্তু শুধু দুইটা পজিটিভ চার্জ হলে এই সূত্রটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। মাঝখানে দুটি পজিটিভ চার্জের মাঝখানে এক্স দূরত্বে, অর্থাৎ এখান থেকে ধরো এক্স দূরত্বে আমাদের কুলম্বের বলের মান শূন্য হবে, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, এখন এটা বোঝায়, এটা কি Q1 থেকে এক্স দূরত্বে আমাদের ই আর হচ্ছে এফ শূন্য। বাট যদি বলে যে Q2 থেকে, এটা হচ্ছে ডি মাইনাস এক্স দূরত্বে আমাদের ই ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। সেই বিষয়টা একটু মাথায় রাখবো আমরা। আচ্ছা, এবং এখানে একটা ফ্যাক্ট আছে, তুমি যদি জিনিসটা চিন্তা করো যে অলওয়েজ মাথায় রাখবা যে, আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিই যে দুটি চার্জের মধ্যে ছোট ছোট চার্জের নিকটে তড়িৎ প্রাবল্য তড়িৎ প্রাবল্য ও কুলম্ব বল শূন্য হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের যখন দুইটা পজিটিভ পজিটিভ চার্জ থাকে, তখন এদের মাঝখানে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটার সূত্র। এটা কিন্তু প্রচুর আসে আমাদের, ঠিক আছে। আমি এটাকে একটু কয়েকটা স্টার দিয়ে দিই, কারণ এটার গুরুত্ব তোমরা যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করবা বা আমরা যখন কোয়েশ্চেন সলভ করবো তখনই টের পাবা যেটা কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং এই লাইনটাও একটু মাথায় রেখো তোমরা প্লিজ, যে দুটি চার্জের মধ্যে ছোট চার্জের কাছাকাছি তড়িৎ প্রাবল্য এবং কুলম্ব বল শূন্য হয়। এবার আমরা চলো দেখবো যে যখন দুইটা মানে বিপরীতধর্মী চার্জ হয় ধরো, তখন কি অবস্থা হয়। এটা হচ্ছে আমাদের কেস টু, এটাকে আমরা দেখলাম কেস ওয়ান, এবার দেখবো হচ্ছে কেস টু। কেস টু এর ক্ষেত্রে এ হচ্ছে আমাদের একটা চার্জ, আর এই হচ্ছে আমাদের আরেকটা চার্জ, ঠিক আছে। এবার আমাদেরকে বলছে কি যে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, ঠিক আছে, সরি ডি, হ্যাঁ ডি। এখন এটাকে বলছে পজিটিভ Q1, এটাকে বলছে নেগেটিভ Q2, অর্থাৎ এবার বলছে কি যে দুইটা বিপরীত ধর্মী। এবার আগে দেখছিলাম পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভের ক্ষেত্রে ওই জিনিসটা প্রযোজ্য, বাট এবার হচ্ছে পজিটিভ আর নেগেটিভ, অর্থাৎ বিপরীত ধর্মী চার্জের ক্ষেত্রে এবার কি হবে এটা আমরা দেখব। ডিটাকে আমরা একটু উপরে লিখি। আচ্ছা, এবার আমরা বললাম যে ধরো ধরো এই পয়েন্টে আমরা 1 কুলম্ব চার্জ চিন্তা করলাম। আমরা কি বলছিলাম, যখন আমরা কোন একটা পয়েন্টে তড়িৎ প্রাবল্য বের করব তখন আমরা ওই পয়েন্টে একটা 1 কুলম্ব চার্জ চিন্তা করব। আচ্ছা, এবার জিনিসটা দেখো যে Q1 কিন্তু 1 কুলম্বকে বাইরের দিকে অর্থাৎ এই বরাবর বিকর্ষণ করবে এবং Q2 ওকে এই বরাবর আকর্ষণ করবে, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি এটা হচ্ছে আমাদের F1 আর এটা হচ্ছে আমাদের F2। এবং তুমি একটা জিনিস কিন্তু এখানে লক্ষ্য করতেছো যে এই দুইটা একই দিকে, অর্থাৎ এদের লব্ধি হচ্ছে F1 প্লাস F2। সো এখানে কিন্তু আমাদের এদের লব্ধির মান শূন্য হওয়া কোনোদিনই পসিবল না। আর যদি আমাদের কুলম্বের বল শূন্য না হয়, আমরা দেখছিলাম যে কুলম্বে লব্ধি বল শূন্য মানে হচ্ছে তড়িৎ প্রাবল্য শূন্য। তো কুলম্বের বল যদি শূন্য না হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই Q1 আর Q2 এর ভিতরে মধ্যবর্তী কোনো জায়গাতে আমরা এখানে তড়িৎ প্রাবল্য শূন্য পাবো না। ওকে, তো আমরা বলতে পারতাছি যে এই পয়েন্টে আমরা তড়িৎ প্রাবল্য শূন্য পাচ্ছি না। তো আমরা দেখবো যে এখন কি করা লাগবে আমাদের, ঠিক আছে। আচ্ছা,
এই হচ্ছে একটা ওকে। এবার আমরা ধরলাম যে ধরো আচ্ছা এবার আমি একটা জিনিস লিখে দেই। ধরো Q1 is greater than Q2 মানে Q1 Q2 এর মানটা হচ্ছে ছোট। আমি একটু আগে একটা কথা বলছিলাম যে দুটি চার্জের মধ্যে যেই চার্জটা ছোট তার নিকটে তার বেশি কাছাকাছি তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে? তো আমাদের এখানে Q2 এর মানটা আমরা ছোট ধরছি। তাইলে আমরা ধরতে পারি যে এইখানে কোনো একটা পয়েন্টে ধরলাম যে খুব কাছাকাছি কোনো একটা পয়েন্টে আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো ধরলাম যে ধরো এই পয়েন্টের কথা চিন্তা করি আমরা। এটাকে আমরা ধরো এই পয়েন্টটা আমরা একটা পজিটিভ 1 কুলম্ব চার্জ সরি পজিটিভ 1 কুলম্ব চার্জ বসাইলাম। এখন আমরা দেখব কি যে এখানে কি আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হয় কি না। ঠিক আছে? ঠিক আছে। সো প্রথমে দেখো Q1 1 কুলম্বকে এই বরাবর একটা বিকর্ষণ বল দিবে। ওকে? এই বরাবর একটা বিকর্ষণ বল দিবে। এটাকে আমরা ধরলাম F1 এবং Q2 কি করবে দেখো Q2 কিন্তু একটা নেগেটিভ চার্জ আর 1 হচ্ছে পজিটিভ। তার মানে 1 কে সে তার নিজের দিকে টানবে। আচ্ছা। এটা হচ্ছে আমাদের F2 ঠিক আছে? সো আমরা এখান থেকে বলতে পারি যে আচ্ছা এটা হচ্ছে ধরো এতটুকু সরি আমরা এখানে একটা জিনিস লিখি নাই। এটা ধরলাম x দূরত্বে। ঠিক আছে? x দূরত্ব। সো এখন আমরা যদি F1 আর F2 এর মানটা লিখি সো F1 টা হচ্ছে আমাদের কত হয়? k ইনটু Q1 বাই হচ্ছে এই দেখো d প্লাস x স্কয়ার। এখানে d এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। d প্লাস x এর উপরে হোল স্কয়ার। আচ্ছা। ভালো। এবার হচ্ছে F2 টা দেখব। F2 হচ্ছে k ইনটু Q2 বাই এই যে x স্কয়ার। ওকে। এবং এবার আমরা দেখতেছি যে একটার বিপরীতে আছে অর্থাৎ F1 আর F2 এর বলের দিক হচ্ছে বিপরীত। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এই F1 আর F2 এর লব্ধি শূন্য হতে পারে। কখন হবে? যখন আমাদের F1 আর F2 এর মান মানে সমান হয়। ওই আমরা আগের মতোই তাইলে আমরা জিনিসটাকে দেখি F1 is equal to F2 তাহলে আমরা পাবো হচ্ছে এখানে তোমার Q1 k Q1 বাই d প্লাস x এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে k ইনটু Q2 বাই x এর উপর হোল স্কয়ার। আচ্ছা। সো এখান থেকে আমরা x এর মানটা পাবো হচ্ছে Q1 বাই Q2 মাইনাস 1। আচ্ছা। সো এই হচ্ছে আমাদের যখন দুইটা বিপরীতধর্মী বস্তু থাকবে তখন x দূরত্বে অর্থাৎ Q1 থেকে x দূরত্বে আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হবে এবং dx d প্লাস x দূরত্বে তড়িৎ প্রাবল্য শূন্য হবে এবং Q2 থেকে x দূরত্বে আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হবে। আচ্ছা। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো আমরা এখানে একটা শর্টকাট লিখি এমসিকিউ শর্টকাট তোমাদের জন্য। সেটা হচ্ছে যে x এর মান হচ্ছে d বাই রুট ওভার এখানে দেখো Q1 Q2 থেকে বড় অর্থাৎ বড় চার্জ বাই হচ্ছে আমাদের ছোট চার্জ মাইনাস 1। তো এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য একটা ট্রিক্স। এটা কিন্তু তোমরা ডেফিনেটলি শুধু এমসিকিউতেই ইউজ করবা। যদি সিকিউ আসে তাহলে কিন্তু পুরোটা দেখাইতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা যেটা বললাম সেটাই। তো আশা করি এই ২ টা কেসের যেকোনো একটা কেস আসলে আমরা এখন খুব ইজিলি এরকম কোয়েশ্চেন করতে পারবো এবং এরকম কোয়েশ্চেন প্রতিনিয়ত আসে। ঠিক আছে? তো আমাদের এখানে তড়িৎ প্রাবল্যের কাহিনীটা শেষ। এবার আমরা দেখব হচ্ছে আমাদের তড়িৎ বিভব। যদিও বিভব খুব একটা ইম্পোর্টেন্ট না আমাদের, খুব কম কোয়েশ্চেন আসে তাও
আমরা শিখে ফেলবো, কারণ কোয়েশ্চেন আসলে আমরা যাতে না আটকে যাই। এটা হচ্ছে আমাদের তড়িৎ বিভব। আচ্ছা, তো তড়িৎ বিভবটা হচ্ছে, আমরা এটাকে একটা সবুজ কালার কালি দিয়ে ডিফাইন করি। আচ্ছা, এটা হচ্ছে দেখো, অসীম হতে পজিটিভ 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা লাগে, যে পরিমাণ কাজ করা লাগে তাকে তড়িৎ বিভব বলে। তড়িৎ বিভব বলা হয়। আচ্ছা, এটার মানেটা কি আমি একটু যদি দেখাই তোমাদেরকে। তো ধরো আমাদের কাছে একটা চার্জ আছে, ক্ষেত্র চার্জ। এটা হচ্ছে একটা পজিটিভ কিউ চার্জ। ঠিক আছে, এখন আমরা কি বলছি যে ক্ষেত্র চার্জ সবসময় একটা ক্ষেত্র তৈরি করে আশেপাশে। তো ধরলাম যে এর ক্ষেত্রের সীমাটা হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে, এই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্রের সীমা, এর বাইরে হচ্ছে অসীম। ঠিক আছে, সো অসীম থেকে ধরো তুমি একটা বস্তুকে, একটা বিন পয়েন্টকে, একটা পয়েন্ট 1 কুলম্ব চার্জকে, এটা হচ্ছে 1 কুলম্ব চার্জ, লিখে দিয়ে পজিটিভ 1 কুলম্ব চার্জ, পজিটিভ 1 কুলম্ব চার্জকে ধরো যে আর দূরত্বে, হ্যাঁ, এই পয়েন্টে ধরো পি পয়েন্টে তুমি আনতে চাও, এভাবে পি পয়েন্টে আনতে চাও, তাহলে তোমাকে যে পরিমাণ কাজ করা লাগবে সেটা হচ্ছে তোমার বিভব। ঠিক আছে, তো আমরা এখান থেকে বলতে পারি যে বিভবের যে সূত্রটা, এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, কিউ হচ্ছে এই যে ক্ষেত্র চার্জের ক্ষেত্র চার্জ, এটা হচ্ছে আমাদের ক্ষেত্র চার্জের ক্ষেত্র চার্জের মান। আচ্ছা, এটা হচ্ছে ক্ষেত্র চার্জ থেকে আমরা কতটুকু দূরে বিভবটা বের করতে চাই সেটার মান। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমরা পাইলাম হচ্ছে এই সূত্রটা। ঠিক আছে, এখন এখানে এটাকে আরেকভাবে আমরা ডিফাইন করতে পারি। ধরো যে পজিটিভ কিউ চার্জকে তুমি মনে করো যে অসীম থেকে আনতে তোমার কাজ করতে হয় ডাব্লিউ জুল, তাহলে পজিটিভ 1 কুলম্ব চার্জকে তুমি যদি আনতে চাও তাহলে তোমার কাজ করা লাগবে হচ্ছে কত, ডাব্লিউ বাই কিউ জুল। অর্থাৎ আমাদের ভি এর মান এটা হয়, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ। ওকে, এটা হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, এটাও কিন্তু আমাদের একটা সূত্র। আচ্ছা, এটা বুঝলাম আমরা যে যখন আমরা একটা ক্ষেত্র চার্জের অসীম থেকে একটা পয়েন্টে বিভব বের করতে চাই, এটার সূত্র। এখন আমরা দেখব যে দুইটা বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য, দুটি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য। আচ্ছা, এটা হচ্ছে ধরো আমাদের কাছে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এবং এটা হচ্ছে বি পয়েন্ট, এবং এ পয়েন্টের বিভব হচ্ছে কত, ভি অফ এ, আর বি পয়েন্টের বিভব হচ্ছে ভি অফ বি। ঠিক আছে, এখন আমরা এই 1 কুলম্ব চার্জটাকে ধরো
এ থেকে বি তে নিতে চাই, ঠিক আছে? সো এখন আমাদেরকে কৃত কাজটা কত হবে? কৃত কাজ আমরা একটু আগে দেখছিলাম যে v is equal to হচ্ছে কত? w বাই কিউ। ওকে, সো এখানে দেখো যে v হচ্ছে কি বুঝায় যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য। সো এখানে ডেল ভি হবে, ডেল ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ। তো আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ভি ইন্টু কিউ, অথবা ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভি অফ এ মাইনাস ভি অফ বি ইন্টু কিউ। ওকে, সো এটা হচ্ছে একটা সূত্র, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের একটা সূত্র, এটা আসতে পারে অনেক সময় যদি কোশ্চেন একটু টাফ করে, বিশেষ করে কুমিল্লা বোর্ড বা কঠিন যেগুলো বোর্ড আছে সেখানে করতে পারে এরকম কোশ্চেন। সেটা হচ্ছে আমাদেরকে তড়িৎ প্রাবল্য এবং বিভবের সম্পর্ক বের করতে বলছে। বিভবের সম্পর্ক, আচ্ছা, সম্পর্ক। তো এটা হবে হচ্ছে তোমার V is equal to ED। এটা একটু জাস্ট মাথায় রাখবা, V হচ্ছে কি তোমাদের বিভব আর E হচ্ছে তড়িৎ প্রাবল্য। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তাও আমি তোমাদেরকে লিখে দিলাম, যদি কখনো চলে আসে তখন তোমরা এটা যাতে সেফ থাকতে পারো ওই জন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের তড়িৎ বিভবের ব্যাপারগুলা। এবার আমরা যাব হচ্ছে আমাদের ধারক। হুম, লাস্ট টপিক ধারক। ধারক, ধারকের কাজ কি? সো প্রথমে আমরা বলবো যে ধারক হচ্ছে যা চার্জ ধারণ করে তাকে আমরা ধারক বলি, ঠিক আছে? তড়িৎ স্থির তড়িতে। এখন ধারকের একটা বৈশিষ্ট্য হচ্ছে ধারকত্ব, ঠিক আছে? তো ধারকত্বটা, এটা দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে। ধারকত্বটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। তো ধারকত্বের সংজ্ঞাটা আমরা লিখি। ধারকত্ব, ধারকত্বের সংজ্ঞাটা হচ্ছে কোনো পরিবাহী বস্তুর বিভব 1 ভোল্ট বাড়াতে যতটুকু আধান প্রয়োজন বা প্রয়োগ করতে হয়, প্রয়োগ করতে হয়, তাকে ধারকত্ব বলা হয়। ধারকত্ব বলা হয়। আচ্ছা, এখন ধারকত্বের সূত্রটা আমাদেরকে বুঝতে হবে। ধারকত্বের সূত্রটা কি? এটা হচ্ছে, ধরো এ হচ্ছে আমাদের ধারকত্বকে আমরা সি দ্বারা ডিনোট করে থাকি। সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, এখানে দেখো বলছে কি 1 ভোল্ট বিভব বাড়াতে, অর্থাৎ দেখো নিচে হচ্ছে বিভব, যতটুকু আধান প্রয়োগ করতে, অর্থাৎ 1 ভোল্ট বিভব বাড়াতে আমাদের কতটুকু আধান প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে আমাদের ধারক, ধারকত্ব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ধারকত্ব। ধারকত্বের সংজ্ঞা এবং হচ্ছে আমাদের ধারকত্বের সূত্র। এবার আমরা দেখব হচ্ছে যে গোলকের ধারকত্ব। এখান থেকে আমাদের প্রশ্ন আসে মাঝে, মাঝে গোলকের ধারকত্ব কত এটা? তো কোন একটা গোলক পরিবাহীর ধারকত্ব, ঠিক আছে? গোলক পরিবাহীর ধারকত্ব। আচ্ছা, তো গোলক পরিবাহীর ধারকত্ব, এখানে আমাদেরকে একটা ধারক
মানে সরি পরিবাহী গোলক দেওয়া থাকবে। ধরো এরকম হচ্ছে আমাদেরকে একটা পরিবাহী গোলক দিছে। ঠিক আছে? আমাদেরকে পরিবাহী গোলক দিছে এবং এর ব্যাসার্ধও দিয়ে দিছে। ব্যাসার্ধটা হচ্ছে আমাদের এখানে সরি এর ব্যাসার্ধও দিয়ে দিছে হচ্ছে কত r। ঠিক আছে? r ব্যাসার্ধ। ওকে? এখন আমাদেরকে বলছে কি যে আমরা এই পরিবাহীতে q চার্জ প্রয়োগ করতেছি। ঠিক আছে? তাহলে এখন আমাদের ধারকত্বটা কত হবে? আচ্ছা। সো আমরা প্রথমে আমরা দেখছিলাম কি ধারকের সাথে ভোল্টেজ এবং চার্জের একটা সম্পর্ক আছে। Q C is equal to Q by V। সো আমরা এখানে সবার আগে এখানে ভোল্টেজটা বের করে ফেলি। ভোল্টেজটা হবে হচ্ছে K ইনটু Q। Q চার্জ বাই হচ্ছে R। একটু আগে আমরা দেখছিলাম যে ভোল্টেজের সূত্রটা কিভাবে আমরা বের করি সেটা। আচ্ছা। এবং আমাদের জানি কি C is equal to হচ্ছে কি Q by V। সো আমরা এখানে V টাকে বসায় দেই। আচ্ছা। তাহলে আমাদের